হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা সাস্টের কোশ্চেন ব্যাংক সিরিজ শুরু করতেছি। গত বছর আসা ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা আমরা দেখব। ঠিক আছে? আমার নিজের একটা কৌতূহল আছে। কৌতূহলটা যে সবাই বলে সাস্টের কোশ্চেন অনেক কঠিন হয়। ঠিক আছে? এটা নরমাল যে ভার্সিটি কোশ্চেন আছে সেটার চেয়ে একটু আলাদা। মানে ক্লোজ টু ইঞ্জিনিয়ারিং। তাহলে আজকে আমরা এই ভিডিওতে দেখতে পারবো যে আসলেই ইঞ্জিনিয়ারিং এর কাছাকাছি নাকি আসলে অত না। ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি। দেখি আমাদের প্রথম প্রশ্ন কি। আচ্ছা, কোন ভেক্টরের ডাইভারজেন্স এত হলে ভেক্টরটি কত? ঠিক আছে? আচ্ছা, ডাইভারজেন্স মানে কি? ডাইভারজেন্স মানে কি? গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল। ঠিক আছে? ডাইভারজেন্স মানে ন্যাবলার সাথে ডট। ঠিক আছে? একটা ভেক্টরের ডট প্রোডাক্ট ন্যাবলার সাথে। গ্রেডিয়েন্ট মানে একটা স্কেলারের ন্যাবলা দিয়ে গুণফল। ঠিক আছে? এটা একটা স্কেলার, ন্যাবলা দিয়ে গুণ করার পরে যা পাবো সেটা গ্রেডিয়েন্ট। কার্ল মানে ক্রস প্রোডাক্ট। ঠিক আছে? আচ্ছা, নেবলা মানে কি? নেবলা মানে ডেল ডেল এক্স আই ক্যাপ। আচ্ছা, এখানে তো বেশি বড় হয়ে গেছে, সরি ফর দ্যাট। আচ্ছা, ডেল ডেল এক্স আই ক্যাপ। আচ্ছা, এটা এভাবে না লিখে এখানে লিখি। ঠিক আছে? নেবলা আই ক্যাপ ইন্টু ডেল ডেল এক্স। ঠিক আছে? পিছনে লিখলাম না কেন? লিখলে কেমন যেন দেখায়, বুঝছো? এটা একটা অপারেটর, পিছনে যা থাকবে তার উপর অপারেট করবে। তাহলে ওই আই ক্যাপ ওদিকে লিখলে ওটা তো একটা কনস্ট্যান্ট, কেমন যেন লাগে দেখতে। যাক, লিখলেও সমস্যা নাই, মানে টিচাররা বুঝবে যে তুমি আসলে কি বলতে চাইছো। ঠিক আছে? দেন কে ক্যাপ ডেল ডেল জেড। ঠিক আছে? আচ্ছা, এটা কি বোঝায়? এটা বোঝায় যে পার্শিয়াল ডেরিভেটিভ। ঠিক আছে? এটা পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। এটা উইথ রেসপেক্ট টু ওয়াই। এটা উইথ রেসপেক্ট টু জেড। যখন যার সাপেক্ষে পার্শিয়াল নিব, অন্যরা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। আচ্ছা, দেখো, ডাইভারজেন্স মানে ডট প্রোডাক্ট। আচ্ছা, ডট প্রোডাক্ট মানে কি? আই ক্যাপের সাথে আই ক্যাপের জিনিস থাকবে, তাই না? মানে ধরো একটা ভেক্টর যদি এরকম হয় যে ভি সমান, ধরো কথার কথা, এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার কে ক্যাপ হয়। ঠিক আছে? যদি হয়, তাহলে ডট করলে আমরা কি পাবো? আই ক্যাপের সহগ একসাথে আসবে, মানে ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার। আচ্ছা, ধরো আমি ডটটা করে দিতেছি। ঠিক আছে? তাহলে ডেল ডেল এক্স এক্স স্কোয়ার আসবে। ঠিক আছে? এটুক গেল, দেন এইটুক ডট হবে, এইটুক ডট হবে, তাহলে প্লাস ডেল ডেল ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস ডেল ডেল জেড জেড স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কি উত্তর আসে দেখো তো। এখান থেকে কি 2x আসবে। ঠিক আছে? 2x। এখান থেকে একটা আসবে 2y। এখান থেকে আসবে 2z। ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রশ্নে দেখো কি দিছে, 2x yz। ঠিক আছে? তাহলে মেইন ভেক্টরটা বের করতে বলছে। অবভিয়াসলি তোমরা বুঝে গেছো যে ভাই আপনি একটু আগে এই ভেক্টরের ডট করেই দেখাইছেন। তাহলে উত্তর হবে এটা। ঠিক আছে? উত্তর হবে সি। আচ্ছা, এখন তুমি যদি বলো যে এই প্রশ্নটা কি কঠিন না সহজ, আমি বলবো এটা অনেক সহজ এবং এটা তাকানোর সাথে সাথে বলে দেওয়া উচিত। ঠিক আছে? দেখো, এইটাকে এখন পার্শিয়ালি ইন্টিগ্রেট করা লাগবে, কাইন্ড অফ, বুঝছো? পার্শিয়ালি ইন্টিগ্রেট করা কি সহজ? অত ইন্টিগ্রেশন করাটা একটু হয়তো টাফ। এনিওয়েজ, কারণ এখানে আসলে কার সাথে কে ছিল, কোথা থেকে এই 2x আসছে, কোথা থেকে এটা আসছে, এগুলো বলা যায় না। কারণ এমনও হতে পারতো আমি আরেকটা ভেক্টর নিয়েও এই সেম ডাইভারজেন্স পাইতে পারি। ঠিক আছে? কিন্তু এই প্রশ্নের অন্য কোনো ভেক্টর থেকে আমরা এই সেম ডাইভারজেন্স পাবো না। এই যে এটার ক্ষেত্রে ডাইভারজেন্স 3 আসবে, এটার ক্ষেত্রে ওইটা আসবে, সরি, এটার ক্ষেত্রে আসবে 2x 2y প্লাস 1 আসবে। ঠিক আছে? এটার ক্ষেত্রে কি আসবে দেখো, 1 প্লাস 2y 2z। ঠিক আছে? সো মানে দ্রুতই অপশনগুলো ডাইভারজেন্স বের করে ফেলবা, তারপরে বুঝতে পারবা যে সি হবে অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, পরের প্রশ্ন দেখি। বলছে কি দেখো, যে 4 কেজি ভরের একটা বস্তুর উপর 8 নিউটন বল প্রয়োগ করছো, অনুভূমির সাথে কত কোণে যেন অনুভূমিক ত্বরণ সমান এত হয়। ঠিক আছে? আচ্ছা, অনুভূমিক ত্বরণ সমান এত মানে এটা 60 ডিগ্রি হবে। ঠিক আছে? 60 ডিগ্রি হবে। কিভাবে বুঝছি? এই যে 4 ইনটু এটা করলে 4 নিউটন, তাহলে এখানে 8 নিউটন আছে।
ঠিক আছে, অনুভূমির সাথে থিটা কোণ, এটা আছে 4 নিউটন, এইটার অর্ধেক এইটা, তাহলে এটা 60 হবে। এটা তুমি কস কম্পোনেন্ট থেকেও বুঝতে পারো। আরেকটা জিনিস আমি বলছিলাম যে কিছু ট্রায়াঙ্গেল মুখস্থ রাখতে, এটা এ, এটা 2a, এটা a√3, ঠিক আছে, এটা যদি হয় তাহলে এটা 60 হবে, উপরেরটা 30 হবে, ঠিক আছে, এটা 90। সো যাদের মোটামুটি ভালো মতো প্রশ্নগুলা মানে সেইন আইডিয়া আছে, বেসিক অনেক স্ট্রং, তারা এই ধরনের প্রশ্ন দেখে দাগায় দিতে পারবে, ঠিক আছে। আর যদি অত বেশি স্ট্রং না হয়, মানে অত বেশি ধরো ক্যাশ মেমোরি না থাকে, তাহলে সিম্পলি এভাবে চিন্তা করবা যে আচ্ছা 8 cos থিটা ইজ ইকুয়াল টু 4, তার মানে cos থিটা সমান হাফ, তার মানে থিটা সমান 60। আচ্ছা দেখি, এত ভরের একটি স্থির বস্তুকে আরেকটি একই ভরের বস্তু দ্বারা কত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, আঘাত করলে বস্তু দুটি একই সাথে 1 সেন্টিমিটার পার বেগে চলতে শুরু করবে, ঠিক আছে। আচ্ছা আমরা কি এখানে ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারি? দেখো তো, এত ভরের একটি স্থির বস্তুকে আরেকটি একই ভরের কত বেগে আঘাত করলে এটা হবে। আচ্ছা একই ভর বলা, দেখছো, ঠিক আছে। আচ্ছা দুইটার ভরের যোগফল কত? 2, তার সাথে আছে 1, mv ইজ ইকুয়াল টু mv করলাম, প্রথমটা ছিল স্থির তাই 0, পরেরটার ক্ষেত্রে 1 ইন্টু কত সেন্টিমিটার, তাহলে এটা কি 2 হবে না? 2 হবে। এটাও কি ধরো হাতে করার কিছু আছে? 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1 ইন্টু ওয়াট, 2। আচ্ছা আগে আমরা কত গ্রাম ভরের একটি বস্তু এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকলে সেটির জড়তার ভ্রামক এত হবে। আচ্ছা একটা বস্তু আছে, একটা ব্যাসার্ধ দেওয়া আছে, জড়তার ভ্রামক দেওয়া। আচ্ছা বস্তু ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু জড়তার ভ্রামক, এখানে 2 দেওয়া, এইখানে 2 দেওয়া, তার মানে হাফ হবে, তাই তো। দেখো 2 এর স্কয়ার করলে 4 আসে, তাহলে 2/4 ইজ ইকুয়াল টু 0.5। আমরা আগেই দেখি ঘূর্ণায়মান একটি বস্তু আছে, কোনো ঘূর্ণায়মান কণার উপর প্রযুক্ত টর্ক, টর্ক এত হলে কৌণিক ভরবেগ কত, ঠিক আছে। আমরা জানি F ইজ ইকুয়াল টু dp/dt, ঠিক আছে, ভেক্টর ফর্মে অবভিয়াসলি। ঠিক তেমনি টাউ ইজ ইকুয়াল টু dl/dt, ঠিক আছে। তার মানে L সমান কত? L সমান টাউ dt, তার ইন্টিগ্রেশন, ঠিক আছে, সিম্পলি এটা করে দিব, কাজ শেষ। তাহলে 60 এর ইন্টিগ্রেশন করলে কি পাবো? 3t স্কয়ার, কই আছে? d তে। আগাই একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলে কিছুক্ষণ পর সেটির বেগ এত হয়। আচ্ছা আরেকটু পর বেগ এত হয়, আরে তাকাইলেই বোঝা যায় এটা 1, এটা তার দ্বিগুণ, ঠিক আছে। 2 সময়ের মধ্যে ব্যবধানে বস্তুটি কত মিটার দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। আচ্ছা বেসিক্যালি বলছে 1 সেকেন্ডে কতটুক দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা আমি কিভাবে বুঝছি, দেখো দেখো মুক্তভাবে পড়ন্ত বস্তু, তাহলে তার u0, তাহলে v ইজ ইকুয়াল টু gt, তাহলে প্রথম 1 সেকেন্ডে হয়েছে কি 9.8 হয়েছে, দেন আবার gt হবে, তখন এটা তো দ্বিগুণ, তার মানে t সমান 2, ঠিক আছে। এখান থেকে t2 সমান 2 পাইছো, t1 সমান পাইছো হইতেছে তোমার কত? 1, ঠিক আছে। তাহলে 2 সময়ের ব্যবধানে বস্তুটা কত মিটার দূরত্ব অতিক্রম করবে? নিচে পড়তেছে, আমরা বলতে পারি h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার বা হাফ gt স্কয়ার, ঠিক আছে। দেখো 1 সেকেন্ড পরে বেগ কিন্তু একটা পাইছি, এই যে 9.8, আর 1 সেকেন্ড, আরো 1 সেকেন্ড গেছে, তাই 1 দিয়ে গুণ, আর প্লাস এখানে হাফ, 9.8 ইন্টু 1 স্কয়ার, ঠিক আছে। তাহলে 9.8 প্লাস 4.9 কত আসে? 14.7 আসবে, ঠিক আছে। 9.8 4.9 14.7। অনেকে বলে যে এই ক্যালকুলেশন মানে মুখে কিভাবে করব, ভাই এগুলা মানে কি বলতেছো? 9.8 এর অর্ধেক হচ্ছে 4.9, ঠিক আছে। 10 আর 5 যোগ করলে কত আসতো? 15 আসতো, তার চেয়ে কম আছে, তাহলে এটা হবে অ্যান্সার। আচ্ছা একটা বস্তুর উপর এত সেকেন্ড এত বল ক্রিয়া করছে, ঠিক আছে, বলছে ভরবেগ কত বৃদ্ধি পাবে। আমরা জানি
ft ইজ ইকুয়াল টু ডেল্টা এমভি বা ডেল্টা পি, ঠিক আছে, ডেল্টা পি। তাহলে ডেল্টা পি চাইছে, এফ আর টি দেওয়া, তাহলে কি 5 হবে না অ্যান্সার? 5 হবে, ঠিক আছে। একটি পরিবাহী রিংয়ে চৌম্বক ফ্লাস্ক এত সেকেন্ডের ব্যবধানে এত টি মিটার স্কয়ার বৃদ্ধি পেলে রিংটিতে কত ভোল্ট তড়িৎচালক বল উদ্ভূত হবে, ঠিক আছে। আচ্ছা দেখি, যাদের কোনো কারণে ফুল সিলেবাস পড়া হয় নাই তারা জাস্ট একটু মনে রাখো যে ই সমান হচ্ছে ডি5 বাই ডিটি। ডি5 হইতেছে ফ্লাস্কের পার্থক্য আর এটা হচ্ছে টাইমের পার্থক্য। তাহলে দেখো 10/20 দেওয়া, ঠিক আছে, এই যে এটাই 10, এই যে চৌম্বক ফ্লাস্ক, ঠিক আছে, ডি5 হচ্ছে ফ্লাস্ক। ম্যাগনেটিক ফ্লাস্কের জন্য তোমার হচ্ছে ম্যাগনেটিক যে মানে তড়িৎচালক শক্তি তৈরি হয়, ঠিক আছে, ফ্যারাডেস সেকেন্ড ল, এখানে সামনে মাইনাস দেওয়া লাগে, এখানে লাগবে না আপাতত আর কি, যেহেতু খালি মান চাইছে দেখলে বোঝা যাচ্ছে। যাই হোক 10 আছে বাই 20 আছে 0.5, ঠিক আছে, 0.5। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হইতেছে এখানে আসলে ফুল সিলেবাসে কোশ্চেন করতেছে, ঠিক আছে। তো ফুল সিলেবাসে করলে তুমি ফর্মুলাগুলো জাস্ট দেখে যাবা, তোমার পক্ষে যতটুকু অ্যান্সার করা সম্ভব হবে ওইটা করবা, ঠিক আছে। আচ্ছা দেখি, চৌম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের বিস্তার দিয়ে দিছে, তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত। আচ্ছা আমরা চৌম্বকীয় ক্ষেত্রের যে বিস্তার আছে আমরা এরকম কি কিছু পড়ছি যে ই ইজ ইকুয়াল টু বিসি, ঠিক আছে। ই ইজ ইকুয়াল টু বিসি যদি না পড়ে থাকি, ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে আছে, সবাই একটু পড়ে ফেলবা। তাহলে দেখো আমাকে বি দিয়ে দিছে এবং আমাকে ই চাইছে, ঠিক আছে, বি দিয়ে দিছে ই চাইছে, বেসিক্যালি এটা হয় ই নট ইজ ইকুয়াল টু বি নট সি। আচ্ছা তাহলে সি দিয়ে গুণ দিব, সি মানে কি 3 10⁸, তাহলে 3 4 12, 1200 হয়ে যাবে, ঠিক আছে, 1200। তাহলে অ্যান্সার হচ্ছে বি, বুঝতে পারছো। আচ্ছা কোন পিএন জাংশনে এত বিভব পার্থক্য বৃদ্ধির জন্য এত বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া যায়, জাংশনের রোধ বা গতীয় রোধের ভ্যালু কত। দেখো বিভব পার্থক্য দেওয়া, বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন দেওয়া, আমরা জানি কি গতীয় রোধ আর ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিআই, ঠিক আছে। তাহলে ডিভি দেওয়া 0.5 আর এটা দেওয়া 5 মিলি, মিলি উল্টাইলে কিলো হবে, ঠিক আছে, মিলি উল্টাইলে কিলো হবে। আচ্ছা এটার সাথে এটা কাটলে 0.1 আসতো, তার সাথে কিলো গুণ দিলে 100 হয়ে যাবে, সো 100 হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা দেন দিছে কি, দেখো যে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ প্রবাল্যের রাশি দিয়ে দিছে, প্রাবল্যের সরি, তরঙ্গটি কোন দিকে ধাবমান, ঠিক আছে। আচ্ছা এটাও একদম বইয়ের জেনেরিক কোশ্চেন, এটা হইতেছে যে ই নট সমান যদি সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আকারে থাকে, তার মানে প্লাস এক্স অ্যাক্সিস বরাবর যাইতেছে, ঠিক আছে। আর যদি এখানে প্লাস লেখা থাকে যে প্লাস কে এক্স ফর্মে থাকে, তার মানে হচ্ছে নেগেটিভ এক্সে যাইতেছে, ঠিক আছে, নেগেটিভ এক্সে। আচ্ছা তাহলে দেখো এখানে হইতেছে কে এক্সটা এখানে সামনে লিখছে বাট ওমেগা টি এদিকে লিখছে, সো এটা আসলে প্লাস এক্স বরাবরই যাবে, ঠিক আছে, প্লাস এক্স বরাবরই যাবে কিন্তু উল্টায়া যাবে, ঠিক আছে। এই যে এটা ধরো আগে যাইতো এরকম, ঠিক আছে, কই আগে যাইতো এরকম ভাবে, কিন্তু এই যে ভিতরে মাইনাস করে দেওয়া, এটাকে ভিতরে মাইনাস করা, তার মানে এটা এরকম ভাবে যাবে এখনো, ঠিক আছে। আচ্ছা তাহলে প্লাস এক্স, একটি সরল দোলক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় নেয় হইতেছে 21 সেকেন্ড। আচ্ছা সরল দোলক 21 সেকেন্ড, দোলকটির কার্যকরী দৈর্ঘ্য কত মিটার। আচ্ছা এক দিক থেকে আরেক দিকে যাওয়া মানে হইতেছে টি/2, ঠিক আছে, টি/2, তার মানে টি/2 এর ভ্যালু দিয়ে দিছে 21, তার মানে টি এর ভ্যালু হচ্ছে 42, ঠিক আছে। আমরা জানি টি ইজ ইকুয়াল টু 2 পাই √L/g। আচ্ছা
তাহলে দেখো t/2 ইজ ইকুয়াল টু পাই রুট ওভার l/g। t/2 হচ্ছে 21, তাহলে 21/পাই তার স্কোয়ার করে দাও ইজ ইকুয়াল টু l/g। আচ্ছা, এটা 2 পাই হবে, ঠিক আছে। সরি, আমিও 21 দেখে ভাবতেছিলাম যে 21 তো আসলে আমি প্রশ্নে দেখি নাই। আচ্ছা, তার মানে দেখো এটা হইতেছে 2 পাই ছিল, এটা কত 2 পাই, ঠিক আছে। 2 পাই এর স্কোয়ার করলে কি হবে 4 পাই স্কোয়ার, পাই স্কোয়ার কাটা। 4g এর ভ্যালু কত, 4g এর ভ্যালু 40 এর কাছাকাছি হবে, সো 29.2 হবে। আর গুলা তো 40 এর বড় আর 40 এর কাছাকাছিও না, ঠিক আছে। সো ক্যালকুলেটর আসলে লাগে না, বুঝছো, এই একটা মজার জিনিস হইতেছে, ক্যালকুলেটর আসলে লাগে না। আচ্ছা, ঠিক আছে, আমরা আগাই। দেখি, এত কেজি ভরের একটি উপগ্রহ পৃথিবীর চারদিকে এত ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, উপগ্রহটির কৌণিক ভরবেগ কত হবে? আচ্ছা, ব্যাসার্ধ দিয়ে দিছে, ভর দিয়ে দিছে। আচ্ছা, ভর আর ব্যাসার্ধ দিয়ে দিলে কৌণিক ভরবেগ কি হবে? কৌণিক ভরবেগ, আচ্ছা দেখো উপগ্রহ দেওয়া, উপগ্রহের কিন্তু ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা হচ্ছে বেগও বের করতে পারি, তাই না? অরবিটাল ভেলোসিটি কি হয়? gm/r³। অরবিটাল ভেলোসিটি কিভাবে বের হয়? mv²/r ইজ ইকুয়াল টু mg এর সমান মনে হয় কাছাকাছি হয়, এনিওয়েজ দেখি gm/r², gmm/r²। আচ্ছা, বাই আর হয়, সরি r³ না। আচ্ছা, এই তো, তাহলে এইটা হচ্ছে বেগ, ঠিক আছে, এটা হচ্ছে বেগ। তারপরে ব্যাসার্ধ দিয়ে দিছে, আমাদের যে কৌণিক ভরবেগ আছে এটা হচ্ছে mvr হয়, তাই না? কেমিস্ট্রিতে আমরা এটা অনেকবার দেখছি, সো আর বলার দরকার নাই, ঠিক আছে। এটা mvr হয়, অথবা আরেকটা কি বলা যায়, এল সমান আই ওমেগা বলা যায়, ঠিক আছে। এম সমান যেমন mv, ঠিক তেমনি এল সমান হচ্ছে আই ওমেগা। আই মানে হইতেছে তোমার mr², আর ওমেগা ওমেগা, আর আর ওমেগা সমান ভি, ঠিক আছে। তাহলে mvr আসে, ঠিক আছে। তাহলে এই পাইলাম ভি, এই হচ্ছে বেগ, সরি এই হচ্ছে ভর ছোট এম, আর ওই হতেছে আর। আচ্ছা, এই আর বাইরে আছে, তার মানে ভিতরে দিতে পারি আমরা, ঠিক আছে। ভিতরে দিলে কি হয়ে যাবে? ভিতরে গুণ হবে, তাহলে এম জি এম, আর ভিতরে গেলে r² হবে, তার মানে একটা আর থাকবে খালি, জিএমআর, ঠিক আছে। আচ্ছা, জি এর ভ্যালু কত জানো? জি এর ভ্যালু ভুলে গেছি, অনেক বছর হয়ে গেছে তো। দেখি, কনস্ট্যান্টের ভ্যালু মানে ইউনিভার্সাল কনস্ট্যান্ট 7 হচ্ছে জি। জি এর ভ্যালু হচ্ছে 6.67 10⁻11। আচ্ছা, এখন বুঝতেছি যে কেন দিছে, ওই ভ্যালুটা কেন দিছে এখন বুঝতেছি। আচ্ছা দাঁড়াও, জি এর ভ্যালু হচ্ছে 6.67, তাই তো? ওটার আমরা 6.7 ধরলাম, 10⁻11। দেন এম হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর কত হয়? 6 × 10⁻24, তাই তো? আচ্ছা, দেন ওইটা কত দাও? ব্যাসার্ধ 6/6.7 10⁻3, সবাই সাইয়ে দেওয়া। আমি দেখো এইটা আমি নর্মালি 6.67 10⁻11 এটা বসাই, কিন্তু আমি যখনই দেখছি এইখানে পারপাসফুলি তোমার হচ্ছে এই যে 6.7 দেওয়া, আমি বুঝতে পারছি যে এটার কোনো না কোনো কাজ আছে, ঠিক আছে। আচ্ছা যাক, দেখো এটা এটা কাটা যাবে, এখানে 11 আছে, এখানে দেখো 27 আছে, 27 থেকে 11 গেলে কত হয়? 27 থেকে 11 গেলে কত হয়? 16, তাহলে 16 আসলো। তাহলে দেখো দুইটা 6 আছে রুটের মধ্যে থেকে, তাহলে একটা 6 বের হয়ে আসবে, আর 16 থেকে 8 বের হয়ে আসবে। তাহলে এম এর ভ্যালু কত? 6 × 10⁻6, আর এখান থেকে বের হয়ে আসবে 6 × 10⁻8। তার মানে দেখো 36 × 10⁻14 আসবে, যেটা এটা।
আর মজার বিষয় দেখো মানে 36 কিন্তু আর অপশনেও নাই, তাই না? তোমার আসলে হয়তো এত মানে চিন্তাও করা লাগতো না যে 10 টু দি পাওয়ার কত আসবে, তুমি তার আগেই দাগায় দিতে পারতা। আচ্ছা দেখি, স্থিত অবস্থায়, স্থিত অবস্থা থেকে বা স্থির অবস্থা হবে হয়তোবা, ওয়ার্ডটা স্থিতই লিখছে। আমরা হচ্ছে একদম কোশ্চেন ব্যাংক থেকেই তুলছি তো, সো ওইখানে এভাবে লিখছে তাই এটা। আচ্ছা, সো স্থিত অবস্থায় থেকে যাত্রা করে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে, আর পরবর্তী 5 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? আচ্ছা, তাহলে শুরুতে স্থির অবস্থায় ছিল, তাহলে প্রথম 2 সেকেন্ডে 4 মিটার। ঠিক আছে, আমরা বলতে পারি যে সমত্বরণে যাচ্ছে, আর কিছু যেহেতু বলা নাই, সমত্বরণে যাচ্ছে। তাহলে সমত্বরণে গেলে আমরা জানি h = হাফ at স্কয়ার হয়, যেহেতু স্থিরও বলা। সো আমরা এরকম বলতে পারি যে h/t² কনস্ট্যান্ট, তার মানে 4 এখানে 2 স্কয়ার পরবর্তী 5 t²। ঠিক আছে, এই টিটা কি, এই টিটা কি পরবর্তী সময় না শুরু থেকে সময়? শুরু থেকে সময়। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো t² এর ভ্যালু আসবে 5, তার মানে t এর ভ্যালু আসবে হচ্ছে √5। ঠিক আছে, সো এই √5 থেকে আবার তোমাকে 2 বিয়োগ দিতে হবে, তখন তুমি অ্যান্সার পাবা। আচ্ছা দেখি আমরা কি ভুল করছি, অবশ্যই ভুল করছি। এখানে যে পরবর্তী লিখছি, এই যে পরবর্তী লিখে দিছি, তাহলে কি আর কি থাকলো, এখানে কি 5 হবে না 9 হবে? অবশ্যই 9 হবে। আচ্ছা 9 হলে এখানে কি হবে, √9 মানে কি 3 সেকেন্ড, তার মানে এক্সট্রা টাইম কত লাগছে, 1 সেকেন্ড, তাই না? 3 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বিয়োগ করবা, তাহলে এক্সট্রা টাইম কত, 1 সেকেন্ড। দেখি পরবর্তী এত দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সেকেন্ড সময় লাগবে, 1 সেকেন্ড সময় লাগবে। আচ্ছা এই প্রশ্ন আসলে পড়ার পরেই অনেকে বুঝে যাবে, এই যে 4 আছে তারপর 9 আছে, তার মানে 1 হবে। ঠিক আছে, পরপর দুইটা বর্গ সংখ্যা দেওয়া, তো পরপরই হবে। এনিওয়েজ দেখি বাকি প্রশ্ন। এত কোণে কত মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু নিক্ষেপ করলে বস্তুটি 1 সেকেন্ড পর মাটিতে আঘাত করবে? আচ্ছা, বস্তুর ট্রাভেল টাইম এটা কত হয়, 2u/g, তাই তো, নাকি 2v sin θ/g? ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে তোমার v sin θ/g টাইম লাগে। কিভাবে বুঝতেছি, সর্বোচ্চ উচ্চতায় v0 হবে, সো আমরা v না বলে এটাকে ধরো u বলতে পারি, এখানে u বলি। আমাদের এমনি ইকুয়েশনে কি হয়, ধরো vy = uy - gt। ঠিক আছে, সো সর্বোচ্চ উচ্চতায় v0 হবে, সো এর মানে uy/g হবে, uy মানে u sin θ/g। তো এটা উঠতে টাইম, তাহলে নামতেও সেম টাইম লাগবে, তাই এটা এরকম আসবে। ঠিক আছে, তাহলে দেখো মানে ভ্যালুও কত সুন্দর দেওয়া ভাই, 30 ডিগ্রি মানে হচ্ছে sin 30 হাফ, তার মানে u/g আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে u/g এর টাইম হইতেছে কত, 1 সেকেন্ড, তার মানে u সমান কত, g 9.8। আচ্ছা আমার মনে হয় ক্যালকুলেটর সম্ভবত ছিল না, নাহলে এত সহজ প্রশ্ন তো আসলে দেওয়ার কথা না। এত ভরের এক ব্যক্তি এত কেজি আম মাথায় নিয়ে এত মিনিটে এত উচ্চ একটি পাহাড়ে আরোহণ করছে, ব্যক্তির ক্ষমতা বের করো। ঠিক আছে, সময়টা মিনিটে দেওয়া, তাহলে আমরা কি করব, কত কাজ করছে এটা দেখব, নিজের ভরও উঠাইছে আবার আমের ভরও উঠাইছে, তাহলে কাজ হচ্ছে mgh, এবং ওয়ার্ক পার টাইম = ক্ষমতা, তাহলে 9.8 × 60, তার মানে 200 ওয়াট। ঠিক আছে, দেখি 1 কুলম্ব এবং 32 কুলম্বের চার্জ 2 মিটার ব্যবধানে রাখা আছে, -1 এর চার্জ তাদের মধ্যখানে রাখলে মধ্যবিন্দুতে রক্ষিত চার্জের উপর লব্ধি বল কত হবে? ঠিক আছে, আচ্ছা -1 চার্জ আছে, মধ্যে রাখা হবে, মধ্যবিন্দুতে 2 মিটার, তার মানে 1 মিটারে রাখা হবে, 1 কুলম্ব
-1 কুলম্ব আর 32 কুলম্ব, ঠিক আছে? দেখো 1 কুলম্ব কি করবে, ওকে কাছে টানবে, অপোজিট অ্যাট্রাক্ট করে, ও কাছে টানবে। ঠিক তেমনি এই ভাইও কাছে টানবে, 32 এর ভাই। অবভিয়াসলি ভাই 32 এর যে কাছে টানার পাওয়ার ওটা বেটার, তাই না? আচ্ছা, সো ওর দিকে আগায় যাবে এবং বোঝা যাইতেছে মানে একদম পুরা স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন। আমরা জানি F = Q1 K Q1 Q2 বাই R। তাহলে দেখো এখানে একদিকে একটা আসবে কি, এখানে আসবে K বাই R, আর ভ্যালু 1 দাও ভাই, ভুল এমন প্রশ্ন, ঠিক আছে? K Q1 Q2 বাই R, এদিকে আসবে K, ঠিক আছে? এদিকে তো 1 দাও, আর ওইদিকে আসবে 32 K, ঠিক আছে? বিয়োগ করলে কি হবে, এদিকে 31 K আসবে। তাহলে লব্ধি হচ্ছে 31 K এবং 31 K, তাই না? এটা তো 31 K আসছে, সেখানে কি 32 হবে? আবার দেখি একটু, আচ্ছা 2 হবে, ঠিক আছে? আমি ভাবছিলাম যে প্রশ্ন মানে একটু ভুল ছাপা হয়ে গেছে, সরি ফর দ্যাট, ঠিক আছে? আচ্ছা তাহলে 32 হবে, জাস্ট সিম্পলি 2K হবে সব, ঠিক আছে? আর তাহলে এক্সট্রা 1K থাকবে, সেখানে 2C, তাহলে 2C দিকে আছে 2K, তার মানে এদিকে লব্ধি হচ্ছে K, K হচ্ছে 9 into 10 to the power 9। তাহলে এগুলো হচ্ছে কাইন্ড অফ কি বলবো, এগুলো হচ্ছে প্রশ্ন দেখে লাগাই দেওয়ার মতো প্রশ্ন, বুঝছো? এগুলো করার প্রশ্ন না, 1 2 দেখছো 1 মিটার দূরত্বে আছে, মানে কি বলবো, দূর বেশি সহজ। আচ্ছা, একটি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের সর্বনিম্ন ব্যাসার্ধ কত? হাইড্রোজেন পরমাণু সর্বনিম্ন ব্যাসার্ধ মুখস্থ, অ্যাংস্ট্রং এ কত হবে? 0.53, ঠিক আছে? এটা করার কিছু নাই, আর যদি কারো করতে ইচ্ছা করে করতে পারো। তুমি ডিরেক্ট এরকম মনে রাখবা, কি মনে রাখবা যে Rn সমান হচ্ছে n² / z R0। R0 এর ভ্যালু হইতেছে 0.529 অ্যাংস্ট্রং ডিগ্রি, ঠিক আছে? অ্যাংস্ট্রং মানে হইতেছে 10⁻⁻10 মিটার, ঠিক আছে? আচ্ছা এটা একটু ভেরিফাই করে নিও, অনেক বছর হয়ে গেছে, ফর্মুলা ঠিকঠাক মনে আছে কিনা। আপেক্ষিক রোধ এসআই ইউনিট কি? আপেক্ষিক রোধ বলছে, রোধ না কিন্তু। সো ওহম মিটার হবে, কিভাবে বুঝতেছি? আমরা জানি R = ρL/A, তার মানে ρ = RA/L, তাহলে L এর সাথে A এর জন্য একটা মিটার কাটা যাবে, ঠিক আছে? মিটার স্কয়ার বাই মিটার মানে মিটার, আর এটা থেকে আসবে ওহম, তাহলে ওহম মিটার, ঠিক আছে? ওহম মিটার। আচ্ছা দেখি কি বলছে, 5 কুলম্বের একটি চার্জ B চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে লরেঞ্জ বলের মান কত হবে? আচ্ছা চৌম্বক ক্ষেত্রের দেখি একটু সমান্তরাল বলা, ঠিক আছে? দেখি এত চার্জ এত চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল এত বেগে গতিশীল হলে লরেঞ্জ বলের মান কত? আচ্ছা আমরা জানি লরেঞ্জ বল F = Q × V × B। দেখো যখনই বলছে চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরাল, তার মানে V × B হচ্ছে 0 হবে, তার মানে অ্যান্সার 0 নিউটন, ঠিক আছে? এটা আর লেখার কিছু নাই। যাক, আচ্ছা তোমাদের একটা জিনিস বলি, সেটা হইতেছে আমি আসলে ফিজিক্স ওইভাবে দেখে আসি নাই, মানে আমার আসলে মনেও নাই, ঠিক আছে, যে কোনটার থিওরি কি হয়। সেখান থেকে আমি এগুলার অ্যান্সার করতেছি, মানে ধরো আরো প্রায় আমি লাস্ট ডিসেম্বরে মনে হয় লাস্ট ফিজিক্স পড়াইছি, অ্যান্ড তাও হচ্ছে ধরো গত 3-4 বছরে আমার ফুল সিলেবাস পড়ানো হয় নাই, ঠিক আছে? সো যাই হোক, এই ফর্মুলা তো আসলে মনে থাকেই, এত বেশি কঠিন না। আমার যদি ধরো 5 বছর আগের পড়া থেকেও কিছু ফর্মুলা মনে থাকে, তুমি 10 দিন টাইম নিয়ে লাগলে কয়েকটা ফর্মুলা চোখের সামনে দেখে মুখস্থ করতে পারবে না? পারবা, বুঝছো? একদম বেসিক কোশ্চেন, 20টা প্রশ্ন, 20টার একটাও কঠিন দেয় নাই, ঠিক আছে? আমাদের ফিজিক্স অংশ শেষ, আমরা হতেছে ম্যাথ অংশ শুরু করতেছি। আচ্ছা দেখি কি বলছে। আচ্ছা এটা হবে 3, ঠিক আছে? এটা আমি আগেও করাইছি। এ ইনভার্স দেখছো, তার মানে আই আসবে, ঠিক আছে? এ এর মাত্রা যা, আই এর মাত্রাও সেইটাই হবে। আর আই মানে আসলে বেসিক্যালি কি, সব জায়গায় 1, কর্ণগুলোতে 1 করে থাকবে n × n এর একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে মানে এই কর্ণতে যে 1 গুলা আছে কয়টা, মানে এলিমেন্ট কয়টা থাকবে এরকম? nটা না, কারণ nটা রো, ঠিক আছে? প্রত্যেকটা রোতে একটা করে 1 ওই কর্ণ বরাবর। তার মানে দেখো এটার যদি আমি ট্রেস নেই, তাহলে কি আসলে আসবে? ট্রেস অফ in = n আসবে, ঠিক আছে? এন্ড এটা দেখে হচ্ছে আর বলার কিছু নাই, এখানে দেখো 3 আসবে কারণ এখানে 3 আছে। আচ্ছা দেন দেখি কি বলছে, sin x, x অক্ষ x = π দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা এই যে দেখো অ্যাবসলিউট ভ্যালু অফ x = π বলা, তার মানে কি বলা? তার মানে x = ± π বলা, ঠিক আছে?
সো তোমাকে বেসিক্যালি বলছে কি যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স হইতেছে এই গ্রাফটা। আগে যে এক্স এ মানে সাইন এক্স আসতো সেটা এরকম আসতো, অ্যাবসলিউট ভ্যালু দিছো মানে নিচে যেটা থাকতো, দেখি দাঁড়াও কই আছে, নিচে যেটা থাকতো সেটাও প্লাস হয়ে যাবে। ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালুর মানে হইতেছে নিচে যা আছে সেটাও উপরে চলে যাবে। আচ্ছা, তার মানে এই যে এখানে যেটা নিচে ছিল সেটাই উপরে চলে গেছে। আচ্ছা ভালো কথা। দিছে কি দেখো এক্স অক্ষ, মানে এক্স অক্ষ এবং এক্স ইজ ইকুয়াল টু এটা একটা লাইন, এটা আরেকটা লাইন, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস পাই, এটা হচ্ছে প্লাস পাই। ঠিক আছে, আচ্ছা মোটামুটি যারা হইতেছে ধরো ক্যালকুলাস চ্যাপ্টারটা করছো তাদের অনেকের মুখস্থ যে ভাই 0 থেকে পাই এর মধ্যে ইন্টিগ্রেট করলে 2 আসে। ঠিক আছে, 0 থেকে পাই এর মধ্যে ইন্টিগ্রেট করলে কি আসে, 2 আসে। অনেকের এইটা মুখস্থ যে 0 থেকে π/2 পর্যন্ত করলে 1 আসবে। ঠিক আছে, যাদের বিশ্বাস হইতেছে না তারা জাস্ট 0 থেকে π/2 sin x এর ইন্টিগ্রেশনটা করো। sin কে করলে কি আসে, sin কে করলে cos, তাহলে sin কে করলে মাইনাস cos আসবে। ঠিক আছে, sin এর ডেরিভেটিভ cos, cos এর ডেরিভেটিভ মাইনাস sin, তাহলে sin কে করলে মাইনাস cos আসবে হচ্ছে তোমার ইন্টিগ্রেশনে। দেন হচ্ছে π/2 0, এটা বসায় দিব। ঠিক আছে, π/2 বসালে 0 আসবে। দেন মাইনাস অফ মাইনাস, এটার মাইনাস আরেকটা মাইনাস আসবে লোয়ার লিমিটের কারণে প্লাস হবে। cos 0 এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, রেডিয়ান মোডে কিন্তু ডিগ্রি না। আচ্ছা, সো আমরা বুঝতে পারছি যে π/2 তে 1 আসে। ঠিক আছে, সো এটুকু 1। এটা থেকেই বোঝা যায়, কি বোঝা যায় দেখো সিমেট্রিক পুরো জিনিসটা। এটুক যদি 2 হয় এটুকু কি 2। সো এটা আসলে কেউ ক্যালকুলেট করা লাগলে তার মানে আইডিয়া কম কোশ্চেন ব্যাংকের বা কি কি জিনিস কাজে লাগে। ঠিক আছে, ইভেন এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, মানে বোর্ডেরও যদি কেউ প্রস্তুতি নেয় তারও এই জিনিসটা জানার কথা, মানে মুখস্থ থাকার কথা যে 0 থেকে পাই এর মধ্যে এটা হচ্ছে 2 আসবে। ঠিক আছে, যাক এখানে দেখি কি দিছে, log 2x তার পাওয়ার x, তাহলে এটা সামনে যাবে। আর এদিকে দিছে log x এর log x বেস 2। ঠিক আছে, আচ্ছা সো log 2x log x বেস 2। ঠিক আছে, এটা আসলো আর এই সামনে ছিল একটা x, মাথায় ছিল সামনে যাবে। আচ্ছা এইটুক হইতেছে 1, তাই না? আমাদের হচ্ছে বাটারফ্লাই মেথড, মজা করে বলি, আর ওরকম কোনো নাম নাই, মজা করে বলি বাটারফ্লাই মেথড। ঠিক আছে, এই যে এই দুইটা মিলে গেছে, এই দুইটা মিলে গেছে, তার মানে জাস্ট এখানে যা আছে তার সাথে এটা আসবে, মানে এটা আসবে এটা log 2 2 আর log a a হইলে 1 হয়, তাহলে এটুকু 1, তার মানে এটা খালি x, x এর ডেরিভেটিভ হচ্ছে 1। ঠিক আছে, সো এরকম অনেক জায়গায় থাকবে যে একটা ধ্রুবককে একটু কঠিন করে লিখছে। ঠিক আছে, একটা ধ্রুবককে কঠিন করে লিখছে যাতে না বুঝতে পারো, বা একটা এক্স কে ঘুরায় পেঁচায় লিখছে। ঠিক আছে, ধরো এখানেই আমি দিলাম একটা যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটাও তো 1, তাই না? আবার এটার সাথে আরো গুণ দিয়ে দিলাম, এরকম লগ গুণ দিলাম, আরো কিছু গুণ দিলাম, কিন্তু দিন শেষে সবগুলা কি 1। ঠিক আছে, আচ্ছা দেন বলছে কি দেখি এই ব্যবধিতে y এর গুরুমান কত হবে। ঠিক আছে, গুরুমান কত হবে এই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, যারা হইতেছে আমার কোন একটা ক্লাস দেখছো, আমি হয়তো এক জায়গায় বলছি যে a cos থিটা প্লাস b sin থিটা এই ফর্মে যদি থাকে তাহলে এটাকে অলওয়েজ রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার কোন একটা cos বা sin এ নেওয়া যাবে। ঠিক আছে, cos এ নিলে এখানে যেহেতু প্লাস আছে মাইনাস হবে, ধরো থিটা মাইনাস বিটা টাইপের কিছু আসবে, আর sin এ নিলে প্লাস আসবে, থিটা প্লাস আলফা টাইপের। ঠিক আছে, এই আলফা বিটা বের করতে পারবা। মোদ্দা কথা হইতেছে এই যে রাশিটা আছে এটার হাইয়েস্ট ভ্যালু এটা হবে, লোয়েস্ট ভ্যালু এটা নেগেটিভ হবে। সো গুরুমান বলছে, গুরুমান মানে হাইয়েস্ট ভ্যালু, তার মানে গুরুমান এটা আসবে। তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে √2 হবে অ্যান্সার। ঠিক আছে, √2 হবে। অনেকে ভাবতে পারো যে আচ্ছা এই ব্যবধির কোনো কাহিনী আছে কিনা। দেখো তোমাকে কি ব্যবধি দিছে -π থেকে 0, তার মানে কোন ব্যবধিটা দিছে, থিটার ভ্যালু কি হইতে পারে, -π, এটা -π এখান থেকে 0, এই ব্যবধিটা দিয়ে দিছে। আচ্ছা দেখো তো এখানে sin cos দুইটাই নেগেটিভ আসবে, ভালো কথা sin cos। আচ্ছা ভালো কথা, এটা কিন্তু x এর, ঠিক আছে এটা x এর, তাহলে 2x সমান কত, -2π থেকে
0, তাই তো? আচ্ছা -2 পাই মানে কি এটা? আচ্ছা দেখো সবই পড়ে গেছে, বুঝছো? তোমার পুরো একটা সাইকেল পুরোটা পড়ছে। আচ্ছা এটা x এর ব্যবধি, ঠিক আছে? এখানে ভ্যালু দেওয়া 2x, এই যে পুরোটা পড়ে গেছে, তার মানে আসলে তোমার আর বদার্ড হওয়ার দরকারই নেই, ঠিক আছে? √2 আসবে। আচ্ছা এর কোন মানের জন্য? এই রেখাটা এই রেখা মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.1 হবে। প্রথম কথা হইতেছে সমান্তরাল না, এরকম সকল রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0, কারণ তারা পরস্পরকে কখনো না কখনো ছেদ করবেই, ঠিক আছে? আর যদি দুইটা রেখা সমান্তরাল হয়, যদি দুইটা রেখা সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল সেম হবে, ঠিক আছে? বা তাদের যে এ আর বি আছে, ax + by + c, সেই এ বির যে অনুপাতটা সেটা সেম হবে। দেখো এখানে 3 আছে, এখানে -4 আছে, এখানে 6 থাকলে এখানে -8 হবে, ঠিক আছে? তার মানে a = 8। তোমার এই দূরত্ব বের করে দেখারও দরকার নাই যে আসলে মিলে কিনা, বাট তোমার মনের শান্তির জন্য তুমি চাইলে করতে পারো। আচ্ছা আমরা আগাই। প্রশ্ন দেখে মনে হচ্ছে উত্তর 1 হবে, আমি জানি না যদিও 1 হবে কিনা। তোমরা উপরে যে জিনিসটা দেখতেছো এটা কি কোথাও দেখছো কিনা? তুমি সম্ভবত এটা একটা ম্যাথেই দেখছো, ঠিক আছে? সম্ভবত সেকে আসে, তাই না? আচ্ছা আমরা দেখি করতে পারি কিনা। ধরো 2 √2 প্লাস, এই রুটের মধ্যে 2 কমন নিলাম, 1 + cos 4a লিখলাম। এটা আসলে কি 2 cos² 2a, ঠিক আছে? এই 2 এর সাথে এই 2 কে গুণ দিব, তাহলে 4 আসবে। তার আবার রুট নিলে এখান থেকে 2 cos 2a বের হয়ে আসবে, তাহলে 2 + 2 cos 2a, উপরে 2 আছে। এবং আগে যেরকম ভাবে বের হয়ে আসছিল, দেখো এখান থেকে কি বের হয়ে আসছিল 2 cos² 2a, এখান থেকে কি বের হয়ে আসবে 2 cos² a, ঠিক আছে? আচ্ছা তাহলে সিম্পলি রুটের মধ্যে থেকে 2 cos², আচ্ছা আচ্ছা সরি দেখি 2 × 2 cos মানে 4 cos² 2a, সরি 4 cos² a, তাহলে বের হয়ে আসবে 2 cos a, ঠিক আছে? 2 cos a, আচ্ছা 2 2 কাটা, cos a মানে sec a, এর ভ্যালু 0 হইলে a টেন্ডস টু 0 হইলে sec এর ভ্যালু কি আসে 1, তাহলে এই তো উত্তর 1ই আসছে। আচ্ছা দেখি এটা কি বলছে। আচ্ছা x থেকে √2 থেকে x পর্যন্ত লিমিট নিব, আর এইটার ইন্টিগ্রেশনটা করব, তাতে হচ্ছে π/2 আসবে, ঠিক আছে? তো বলছে x এর ভ্যালু বের করতে। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সেটা হইতেছে তোমরা অনেকে কনফিউজ হইতে পারো যে ভাই এই x মানে কি এখানের x? ভাই এই x কিন্তু এখানের x না, বরং কই আছে হাইলাইটার কই আমার? দেখো আমারে যে এক্সট্রা দিয়ে মানে বের করতে বলছে, থাক, আমাকে যে এক্সট্রা বের করতে বলছে এই প্রশ্নটা ভালো লাগছে ভাই। আমাকে যে এক্সট্রা বের করতে বলছে সেই এক্সট্রা হচ্ছে এই এক্স। এইখানে যারা থাকে ডেফিনিট ইন্টিগ্রেশনে যারা থাকে ভ্যারিয়েবল, তারা হচ্ছে ডামি ভ্যারিয়েবল, ওখানে এক্স এর জায়গায় টি বসাই, কিছু ম্যাটার করে না, ঠিক আছে? সো এই এই যে যেগুলো মুছে দিলাম ওখানে টি থাকতে পারে, ইউ থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে। সো এটা আমাদের মুখস্থ ভ্যালু, এটার ইন্টিগ্রেশন হচ্ছে sec x আসবে, তার মানে হায়ার লিমিট বসাবা, ঠিক আছে? আচ্ছা এটা কি sec ইনভার্স আসবে নাকি sec আসবে? sec ইনভার্স, ঠিক আছে? তাহলে sec ইনভার্স x বসবে মাইনাস sec ইনভার্স √2 বসবে, sec ইনভার্স √2 হচ্ছে π/4, ঠিক আছে? সো এটা হচ্ছে π/4, ওদিকে গেলে তোমার 3π/4 আসে, ঠিক আছে? দেখো π/2 + π/4, তার মানে হচ্ছে 2π + π/4, 3π/4, ঠিক আছে? তাহলে sec ইনভার্স x = 3π/4, তার মানে x = sec 3π/4, and obviously এটা কি হবে, এটা sec π -
π/4 বলা যাবে। পাই মাইনাসে থাকলে নেগেটিভ হবে, আর sec π/4 আসবে, তার মানে -√2 আসবে। ঠিক আছে, -√2 আসবে। আচ্ছা, একটা অপশন ছিল √2, ঠিক আছে, এখানে √2 অপশনটা দেয় নাই। আমার মনে হয় আরেকটা অপশন -√2 হওয়ার কথা, কিন্তু এখানে ছাপায় হয়তো বা কোনো ভুল হয়েছিল। ঠিক আছে, দেখি তাও কত নম্বর, 47। 47-এর উত্তর হচ্ছে নাই বলা, সো 47 আসলে -√2 হবে। ঠিক আছে, বুঝতে পারছো হোপফুলি। সো একটা ব্যাপার আমরা দেখতে পাইতেছি, সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু প্রশ্নের উত্তর থাকে না। আচ্ছা, প্রশ্নের উত্তর না থাকলে তখন কি করব? তখন আসলে কিছু করব না, ওটা স্কিপ করে আগায় যাব। পরে যদি মন চায় যে এটা দাগায় দেই, ঠিক আছে, ধরো তুমি এখানে দেখছো যে √2 অপশনে আছে, তোমার উত্তর আসছে -√2, এখন তোমার মনে হতে পারে যে দাগায় দেই, ঠিক আছে, দুই ধরনেরই বিপদ হইতে পারে। এদের তুমি দাগাইলা, দেখা গেল ব্ল্যাঙ্কই অ্যান্সার, ঠিক আছে, তখন তুমি মার্ক পাবা না। অথবা তুমি দাগাইলা না, কিন্তু তারা ওইটা কারেক্ট করলো, তাহলেও মার্ক পাইলে না। কিন্তু যেহেতু নেগেটিভ মার্কিং আছে, বুঝছো, না দাগানোটা আমার কাছে বেটার লাগে। এই ধরনের কেসে আমার মতে না দাগানোটা একটা স্মার্ট মুভ, বুঝছো। আর যেটা নর্মালি পরীক্ষা হলে হয়, সেটা হতেছে যে একটা উত্তর না মেলার পরে আমরা অনেক ভয় পেয়ে যাই, অনেক প্যানিক করি যে হায় হায় সব ঠিক মতো করছি, তাহলে মিললো না কেন, দেন কয়েকবার চেক দেই অনেকে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন ব্যাংক ভালো মতো করলে বোঝা যায় যে ভাই কিছু ইউনিভার্সিটি করে কি, কিছু হচ্ছে শয়তানি করে। শয়তানি বলতে কি, যে উত্তরই নাই এরকম প্রশ্ন দিয়ে রাখে। সো এগুলাতে সময় অপচয় করা যাবে না, ঠিক আছে। এই ধরনের প্রশ্নে কি করা যাবে না ভাইয়া, সময় অপচয় করা যাবে না। ঠিক আছে, ভালো প্রশ্ন ভাবলাম কিন্তু মনটা খারাপ হয়ে গেল। এনিওয়েজ, আমরা আগাই। দেখো, অক্ষদ্বয়কে 4 একক সমদূরত্বে ছেদকারী মূল বিন্দুগামী বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? অক্ষদ্বয়কে 4 একক সমদূরত্বে ছেদ করছে এবং মূল বিন্দুগামী বৃত্ত, নাকি মূল বিন্দুগামী বৃত্ত? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, অক্ষদ্বয় থেকে কি করছে, সমদূরত্ব কাটছে, ঠিক আছে। সো প্রশ্ন অনুযায়ী বলতেছে যে এইটুক 4, এইটুকু 4, ঠিক আছে। আচ্ছা, সো বলছে এই বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি যে, আচ্ছা, এখান থেকে যদি একটা অপোজিটে ড্র করি, জ্যা ড্র করি, তাহলে বৃহত্তম জ্যা মানে হইতেছে ব্যাস, ঠিক আছে। সো ব্যাসের দৈর্ঘ্য কত এটা জানতে চাইছে। তুমি যখন এগুলা এই যে পারপেন্ডিকুলার করে ড্র করছো, অবভিয়াসলি এটা কোনো না কোনো বিন্দুতে তো ছেদ করবে। তোমার যদি মানে মোটামুটি ভালো আইডিয়া থাকে জ্যামিতির, তাহলে তুমি বুঝবা এটা হচ্ছে কি বলে, এই বর্গের পরিবৃত্ত হইতেছে ওইটা, ঠিক আছে, যেটা ড্র করছি। তাহলে এটা 4, এটা 4, তার মানে কি 4√2, 4√2ই হইতেছে ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে 4√2 কই, এই যে, বুঝতে পারছো। সো এটাও খুবই বেসিক কোশ্চেন, আসলে মজার প্রশ্ন। আগাই আমরা, দেখি পি কিউ এর কোন মানের জন্য এটা হচ্ছে সমীকরণটির মূলদ্বয় পূর্ণবর্গ হবে। এই প্রশ্নটা আবারও ভুল, ঠিক আছে, এই প্রশ্নটা যা বলা, প্রশ্নটা হচ্ছে ভুল। আচ্ছা, প্রশ্ন ভুল হইলেও আমরা ঠিক করে তারপরে ধরো সমাধান যদি একটা হয়, সেটা করে আসব, ঠিক আছে। তো আমরা পি কিউ এর কোন মানের জন্য এই যে রাশিটা আছে এদিকের, ঠিক আছে, সেই রাশিটা পূর্ণবর্গ হবে, এটা আমরা বের করব, ঠিক আছে। এত রাশিটি পূর্ণবর্গ হবে। দেখো, একটা রাশি পূর্ণবর্গ হওয়া মানে কি, রাশিটাকে ax + b হোল স্কয়ার আকারে লেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, তুমি নিজেই জাস্ট চিন্তা করো, আমি যদি পি কিউ সমান 2 বসায় দেই, ঠিক আছে, পি কিউ সমান হচ্ছে 2 বসায় দেই, এখানে 2 2 2 2 2, ঠিক আছে, এই পুরো জিনিসটা
3 ইন্টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার আকারে চলে আসছে না? আচ্ছা, এটা লেখা এইটা লেখা, বুঝছো, একই কথা। তার মানে এটা কিন্তু পূর্ণবর্গ রাশি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে উত্তর কত? পি সমান 2, কিউ সমান 2। সো অনেক সময় তোমার এই যে অপশন টেস্ট করা লাগবে, বুঝছো? আর এটা বড় করে করারও একটা ওয়ে আছে, সেটা হইতেছে এটার কোয়াড্রেটিক বানাবা, ঠিক আছে? কোয়াড্রেটিক বানাবা। আর কোনো রাশি পূর্ণবর্গ হওয়া মানে তার যে ডিসক্রিমিন্যান্টের ভ্যালু, মানে এটা যদি একটা সমীকরণ হইতো, ঠিক আছে, সেই সমীকরণের ডিসক্রিমিন্যান্টের ভ্যালু হইতেছে 0 হইতো, তাহলে রাশি পূর্ণবর্গ হবে। আচ্ছা, আগেই আমরা দেখো বলছে এইটার ভ্যালু বের করতে, ঠিক আছে? এটা আমার একটা খুবই পছন্দের প্রশ্ন, বাই দ্য ওয়ে। এখানে কিছু আইডিয়া তুমি ইউজ করবা, যেমন হচ্ছে মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স এইটা সমান হবে 0 যদি এফ এক্স ইজ ইকাল টু মাইনাস অফ মাইনাস এফ অফ এক্স হয়, ঠিক আছে? এভাবে কেউ পড়ে না, নর্মালি সবাই পড়ে এটা, যে এফ অফ মাইনাস এক্স ইজ ইকাল টু মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে? এই যে উপরে যেটা লিখছি আর এটা লিখছি একই কথা, তাই না? একই কথা। আর আরেকটা আসে হইতেছে যে 2 ইন্টু 0 থেকে এফ অফ এক্স ডিএক্স যদি হইতেছে এফ অফ এক্স এবং এফ অফ মাইনাস এক্স সমান হয়, ঠিক আছে? তাহলে এই সমান হওয়ার ধর্মটার নাম হইতেছে ইভেন ফাংশন, ঠিক আছে? ইভেন ফাংশন। আর এই যেটা লিখছি এটাকে বলে অড ফাংশন, ঠিক আছে? কোনো ফাংশনের ক্ষেত্রে যদি এই ধর্মটা হয় তাহলে সেটা একটা অড ফাংশন। অ্যান্ড আমার কাছে যতগুলা এক্স টু দি পাওয়ার বিজোড় আছে টুয়াইস এন প্লাস ওয়ান, সবগুলা হচ্ছে অড ফাংশন, ঠিক আছে? সবগুলা কি অড ফাংশন। সাইন এক্স অড ফাংশন, ঠিক আছে? ইভেন ফাংশন কি হইতে পারে? অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স হইতে পারে, কজ এক্স হইতে পারে, ঠিক আছে? এক্স স্কোয়ার হইতে পারে, এক্স টু দি পাওয়ার যে কোনো জোড় সংখ্যা হইতে পারে। সেরকম অসংখ্য উদাহরণ তুমি পাবা। কজ যেমন পাইছো সেক পাবা, উপরে যেমন সাইন বলছি তেমন কোসেক আসবে, ঠিক আছে? এরকম অসংখ্য উদাহরণ পাবা। তো এইখানে দেখো তোমাকে দিয়ে দিছে এক্স, এক্স একটা অড ফাংশন, মানে এটুক 0 আসবে -1 থেকে 1 এ, তাহলে ওটা বাদ। তোমার মেইন ইকুয়েশন হচ্ছে এইটুক, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ডিএক্স। তাহলে এটা কি হয়? 2 0 1 অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ডিএক্স। আর এটা মানে কি? এটা মানে এক্স, কারণ 0 থেকে 1 এর মধ্যে এক্স পজিটিভ, ঠিক আছে? অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, আর মাইনাস এক্স যদি হচ্ছে এক্স লেস দেন 0 হয়, ঠিক আছে? এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখা লাগবে। আবার এগুলার কিছু শর্টকাটও আছে, যেমন এ আর বি হইলে আমরা শর্টকাট চাইলে মনে রাখতে পারি, দরকার নেই আসলে, বুঝছো? এটা করলে আর মানে কতটুকু কি লাগবে, এটা করতে হচ্ছে দেখো এক্স বের হবে, এক্স স্কোয়ার বাই 2 হবে, সেখানে 1 আর 0 বসবে। 1 বসলে কি আসবে? 1 বসলে হাফ আসবে, তাহলে হাফের সাথে 2 গুণ করলে কি 1 আসবে, তাহলে 1 অ্যান্সার, ঠিক আছে? এবং আরেকটা জিনিস আছে, আরেকটা টেকনিক আছে, আচ্ছা লিখেই দিই, ঠিক আছে? ধরো -3 আর 2 দিছে, তাহলে এটাকে করলে সরি এটা সিম্পলি এখানে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বাই 2 আসবে, ঠিক আছে? মানে এখানে নেগেটিভ থাকলে সিম্পলি এখানে এরকম আসে। আচ্ছা, আমরা এটাই মনে রাখতে পারি যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর যে ইন্টিগ্রেশন আছে এটা বেসিক্যালি হয় এক্স অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স বাই 2, ঠিক আছে? এটা সিম্পলি প্রুফও করতে পারবা, এখানে একটা প্লাস সি হবে। তো যখন মান দিয়ে দিবে ওই অনুযায়ী এখানে বসায় তারপর করতে পারো, বুঝছো? তো একই ম্যাথ করার অনেকগুলো আসলে ওয়ে আছে। আর আমরা জানি এক্স এর জায়গায় যদি এম এক্স প্লাস সি থাকে তাহলে এখানে এক্স এর জায়গায় এম এক্স প্লাস সি হবে, আর শেষে একটা এম দিয়ে ভাগ হবে, তাই না? সাবস্টিটিউশন। আচ্ছা, আগাই আমরা। দেখো বলছে কি যে এক্স কমা ওয়াই বিন্দুতে এত বক্ররেখার উপকেন্দ্রিক দূরত্ব কত? আচ্ছা, তাহলে একটা র্যান্ডম পয়েন্টে বক্ররেখার উপকেন্দ্রিক দূরত্ব চাইছে। আচ্ছা, উপকেন্দ্রিক দূরত্ব কি আমাদের মুখস্থ আছে? উপকেন্দ্রিক দূরত্ব হয় এক্স প্লাস এ, ঠিক আছে? এক্স এর জায়গায় দেখো এখানে এক্স মাইনাস 4 আছে, সো বেসিক্যালি এক্স এর জায়গায় তুমি এক্স মাইনাস 4 প্লাস এ বসাবা। এর ভ্যালু কি যেন হয়? এখানে দেখো
ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax দেওয়া থাকে, তাই না? সো এখানে 4a সমান 8 দেওয়া, তার মানে a এর ভ্যালু হচ্ছে 2। তাহলে সিম্পলি এখান থেকে আসতেছে x মাইনাস 2। ঠিক আছে, x মাইনাস 2 হবে অ্যান্সার। সেটা অ্যাবসলিউট ভ্যালুটা ওমিট করছে। আমার মনে হয় অ্যাবসলিউট ভ্যালু তুমি দিতে পারো। ঠিক আছে, এখানে কিছু ব্যাপার থাকে, যেমন ধরো এই যে 4 কিন্তু বসতে পারে, তাই না? x এর জায়গায় 4 বসতে পারে, x এর জায়গায় 0 বসতে পারে, 0 বসতে পারে না। ঠিক আছে, x এর জায়গায় কি 2 বসতে পারে? দেখো x এর জায়গায় 2ও বসতে পারে না। কেন বলতেছি এই কথাটা? দেখো এই ভ্যালুটা অলওয়েজ পজিটিভ হবে, তাই না? সামনে যেটা আছে এটা পজিটিভ, তাহলে এইটা কোনোদিন নেগেটিভ হইতে পারবে? এটা কিন্তু কোনোদিন নেগেটিভ হইতে পারবে না। ঠিক আছে, নেগেটিভ হইতে পারবে না। আচ্ছা, তার মানে দেখো x এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 4 হওয়া লাগবে। তার মানে x মাইনাস 4ই অলওয়েজ গ্রেটার দ্যান 0, তাই না? আর এখানে তার সাথে আরো +2 করে আছে, এই জিনিসটা 0, 0-র চেয়ে বড়, তাই না? তার সাথে আরো এক্সট্রা কিছু প্লাস হবে, তাহলে তো কোনোদিন নেগেটিভ হইতে পারে না। সো অ্যাবসলিউট ভ্যালু লেখার কোনো মানে নাই। ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু লেখার দরকার নাই, ডিরেক্ট তুমি বলবা x প্লাস a, দেন বের করবা। ওকে, আচ্ছা এটা কি দিছে দেখো, i মাইনাস i কিউব করতে বলছে, কত হবে তার মডুলাস। ঠিক আছে, আচ্ছা আমরা জানি যে z টু দি পাওয়ার n এর মডুলাস আর z এর মডুলাসের পাওয়ার n একই কথা। তাহলে এখন i মাইনাস i মাইনাস 1/i, আচ্ছা এটাকে একটা i দিয়ে গুণ দেই। ঠিক আছে, এখানে একটা i দিয়ে গুণ দেওয়া লাগবে তাতে। ওকে, এখানে i স্কোয়ার আসে আর সামনে একটা -1 আছে, তাই না? এই যে -1 ইন্টু এটা, তাহলে এটার সাথে এটা কাটা যাবে, তাহলে সিম্পলি এখানে আসলে 2i আছে। ঠিক আছে, i প্লাস i 2i, তাহলে 2i এর পাওয়ার, সরি 2i এর পাওয়ার কিউব বা মডুলাসের কিউব কত আসবে? 2 এর জন্য আসবে 8, i কিউবের জন্য আসবে -i। ঠিক আছে, আচ্ছা i এর মডুলাস 1 হয়। ঠিক আছে, সো বেসিক্যালি 8ই বের হয়ে আসবে। 2i এর মডুলাস হচ্ছে 2। ঠিক আছে, 2i এর মডুলাস 2, সো 2 এর পাওয়ার 3 করবা, 8 আসবে। যাক, দেখি এখানে কি বলছে, সমীকরণের সমাধান নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো 2 sin x মাইনাস cos x দেওয়া, আমরা জানি sin x প্লাস cos x ইজ ইকুয়াল টু π/2। ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা তাহলে আমরা এখানে কি এমন আছে যেটা করলে ভালো হয়? ধরো এই যে cos এর বদলে আমি যদি এটা লিখি যে π/2 মাইনাস sin x, লিখতে তো পারি, তাই না? আচ্ছা লিখে দেই, তাহলে 2 sin ইনভার্স x মাইনাস π/2 মাইনাস sin x, cos ইনভার্স x এর বদলে লিখছি। আচ্ছা তাহলে দেখো এই মাইনাস প্লাস, তার মানে 3 sin ইনভার্স x আসে, এই মাইনাস π/2 ওদিকে গেলে প্লাস π/2, এর মানে পাই আসে। ঠিক আছে, পাই আসে, তাহলে π/3 আসে। ঠিক আছে, sin ইনভার্স x এর ভ্যালু π/3, তার মানে x এর ভ্যালু হচ্ছে sin π/3। আচ্ছা π/3 মানে কি 60, sin 60 মানে কি √3/2। কই গেল এই যে। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা মোটামুটি রিটেনে আসার মতো প্রশ্ন, বাই দ্য ওয়ে, মানে সহজ প্রশ্ন বাট রিটেনে আসার মতো ভালো প্রশ্ন দিছে। আচ্ছা দেখি পরের প্রশ্নে যাই। দেখো বলছে কি, ওই রেখাটা এই অধিবৃত্তের অসীম তট হবে কখন? ওই রেখাটা এই অধিবৃত্তের অসীম তট হবে। আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছে ভাই, প্রশ্ন দেখে k = 3 হবে। কিভাবে বুঝবা? সেটা বুঝবা অসীম তটের সমীকরণ কেমনে আসে। এই 1 কে 0 বানায় দিতে হয়, তার মানে এটা হচ্ছে এরকম আসে। ঠিক আছে, বা সিম্পলি বলতে পারো যে y সমান প্লাস মাইনাস b/a ইন্টু x আসে। ঠিক আছে, আসছে আসছে। তাহলে দেখো তো ay মাইনাস ওদিকে পাঠিয়ে দাও, তাহলে প্লাস মাইনাস bx মাইনাস ay ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে এই যে সামনে যেটা আছে না ভাই, এটা +1 অথবা -1। ঠিক আছে, তাহলে +1 হইতে হলে এটা 3 হইতে পারে, আর -1 হইতে হলে এটা 1 হইতে পারে। 1 তো অপশনে দিয়ে দেয় না। ঠিক আছে, 1 থাকলে 1ও অ্যান্সার হইতো, কিন্তু অপশনে নাই, তাহলে 3 হবে।
আচ্ছা, অধিবৃত্তের প্যারামেট্রিক স্থানাঙ্ক বের করো। ঠিক আছে, এক্স স্কোয়ার সামনে আছে, আমরা জানি এতে কি হয় 3 sec থিটা কমা 2 tan থিটা। ঠিক আছে, তাহলে 3 cos 3 কই 3, এই যে 3 cos আর 4 আছে এখানে। আচ্ছা সরি, এখানে তো 3 দেওয়া, মানে সরি 3 কেন, এখানে তো রুট 3 হবে। ছি ছি ছি, Sí, 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 sí. সরি সরি সরি, দেখো রুট 3 তে একটাই মেলে, সেটা হচ্ছে বি নাম্বার, মানে আর চেক করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমাদের স্ট্যান্ডার্ড ম্যাথ, মানে খুবই স্ট্যান্ডার্ড ম্যাথ, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হইলে পয়েন্টটাকে আমরা বলতে পারি এ সেক থিটা কমা বি ট্যান থিটা। ঠিক আছে, আর যদি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আগে হয় তাহলে বলবো বি সেক থিটা মাইনাস সরি বি সেক থিটা কমা এ ট্যান থিটা। ঠিক আছে, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, দেখি বলছে সমীকরণের সাধারণ সমাধান কত। এই যে আমাদের এই ভাই ইনভলভড, তার মানে আর কোনো অপশন নাই, এটার ইউজ করতে হবে। কোনটারে ইউজ করতে হবে? সাইনকে ইউজ করতে হবে। ঠিক আছে, আমি নর্মালি এটা একটু অ্যাভয়েড করি। সাইন এক্স ইজ ইকুয়াল টু সাইন আলফা হইলে এক্স ইজ ইকুয়াল টু তোমার এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন আলফা। ঠিক আছে, তোমাদের সবারই এটা মুখস্থ থাকার কথা। সো 3x ইজ ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন আলফা হবে। আলফার ভ্যালু কত এখানে দেখো, এটা কি সাইন পাই বাই 6 না, সাইন পাই বাই 6 সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 3 দিয়ে ভাগ দাও, পাই বাই 18 আসবে, এন পাই বাই 3 আসবে। আচ্ছা, এই তো প্রথমটাই মিলে গেছে, বাকিগুলো কি তাইলে দেখার দরকার আছে? না, দরকার নাই। এখান থেকে একটা জিনিস তো বোঝা যায় যে 2n গুলা হবেই না। ঠিক আছে, 2n গুলাই হবেই না। দেন এখানেও বোঝা যায় মোটামুটি যে এগুলাও হবে না। এনিওয়েজ, আচ্ছা ঠিক আছে, আগাই। দেখি কি বলছে। ভূমি হতে কত আদি বেগে একটি বস্তু উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে উহা সর্বোচ্চ এত মিটার উপরে উঠবে? 9/2g উপরে উঠবে। ঠিক আছে, কত আদি বেগে থ্রো করলে? আমরা জানি h max is equal to what, u square by 2g, তাই না? আমাদের ইকুয়েশন কি ছিল? u square minus 2gs is equal to v square, রাইট? তাই না, এরকম কিছু একটা তো পড়ছিলাম। আর সর্বোচ্চ উচ্চতায় v is equal to 0, তাহলে h is equal to u square plus by 2g। দেখো u square দিয়ে দিছে, সরি সরি, u square দিয়ে দিছে 9, u সমান কত 3। আরে দেখো, এত বিন্দু থেকে আগত একটি আলোকরশ্মি x অক্ষের উপর a বিন্দুতে প্রতিফলিত হয়ে 5,3 বিন্দু দিয়ে যায়, a বিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা, আমার কেন জানি মনে হয় এটা আমি আইইউটিতেও দেখছি, অথবা সাস্টেও দেখতে পারি, আমার মনে নাই আসলে। আচ্ছা, যতগুলো প্রশ্ন আমি দেখছি তার মধ্যে এই প্রশ্নটা অনেক ভালো। ঠিক আছে, এই একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই অনেক ভালো। দেখো কি বলছে, এই বিন্দু থেকে একটা আলোকরশ্মি আসতেছে, ওকে, 1,2 বিন্দু 1,2 আইসা কি হয়েছে, এক্স অক্ষের উপর পড়ছে। ঠিক আছে, প্রতিফলিত হয়ে 5,3 বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, ধরো এটা 5 আর এটা 3, তাহলে 5,3, এটা 1,2। বের করতে বলছে এ বিন্দুর স্থানাঙ্ক, আমি ধরে নেই এ যেহেতু এক্স অক্ষের উপরে, তার মানে আলফা কমা 0। ঠিক আছে, ধরে নিতেছি। আচ্ছা, আপতন কোণ সমান কি প্রতিফলন কোণ হবে না? যেহেতু এইখানে কি হয়েছে, প্রতিফলিত হয়েছে, তার মানে এই কোণটা সমান এই কোণটা, ইনসিডেন্ট রে ইজ ইকুয়াল টু সরি ইনসিডেন্স অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আচ্ছা, সো এই দুইটা সমান হলে অবভিয়াসলি এই কোণ আর এই কোণ সমান হবে। ঠিক আছে, এই কোণ আর এই কোণ সমান হবে। আচ্ছা, তুমি কি বুঝতেছো যে আমি যদি ট্যান থিটা নেই, ঠিক আছে, ট্যান থিটা নেই, এইখানে একটা ঢাল পাবো। ঠিক আছে, সিম্পলি এইখানে আরেকটা ঢাল পাবো। ওকে, দুইটা ঢাল কি পরস্পরের নেগেটিভ হবে?
চিন্তা করো তো, হবে? দুইটা ঢাল একে অপরের নেগেটিভ, কেন হবে? একটা থিটা আর একটা পাই মাইনাস থিটা, ঠিক আছে? দেখো এই ঢালটা পজিটিভ ঢাল, ঠিক আছে? এই থিটাটা পজিটিভ থিটা, এইখানে যে এই থিটাটা আছে এটা কি, এটার ভ্যালুও থিটা, ঠিক আছে? কিন্তু এই কোণটা এইটুক পাই, এইটুক এদিকে গিয়ে মাইনাস থিটা, কারণ এটুক কি ক্লকওয়াইজ, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি দেখো ট্যান, একটা হচ্ছে ট্যান থিটা আর একটা হচ্ছে ট্যান পাই মাইনাস থিটা, আর পাই মাইনাস থিটা হচ্ছে মাইনাস ট্যান থিটা হয়। কারণ কি সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো কাস্ট সাইন পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তাহলে ট্যান আছে সেকেন্ড কোয়াড্রেন্টে গেছি, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তাই এটা নেগেটিভ আসছে। আচ্ছা, তো সিম্পলি প্রথমটার ঢাল হচ্ছে m1, পরেরটার ঢাল হচ্ছে m2, ঠিক আছে? দেখো m2 ইজ ইকুয়াল টু মাইনাস m1, ঠিক আছে? সো এই সিম্পল জিনিসটাই এখানে অ্যাপ্লাই হবে, এবং এই জন্যই আমার এই প্রশ্নটা আসলে ভালো লাগে, বুঝছো? আইডিয়াটা খুব একটা কঠিন না, কিন্তু মাথায় খেয়াল নাও আসতে পারে। একবার খেয়াল আসলে সহজ লাগবে যে আরে ধুর এই প্রশ্ন নিয়ে এত কথা বলতেছে, বাট খেয়াল না থাকলে দেখবা পারতেছো না। আচ্ছা, তাহলে ঢাল লিখি, ঠিক আছে? ধরো এটা ঢাল লিখতেছি আলফা মাইনাস 1 বাই 0 মাইনাস 2, তাহলে মাইনাস 2, ঠিক আছে? আলফা মাইনাস 1 0 মাইনাস 2 গেল একটা, ঠিক আছে? আচ্ছা, দেন মাইনাস সেকেন্ডটা ঢাল লিখি, ঢাল কেমনে বলতে পারি, ধরো আলফা মাইনাস 5 বললাম, তাহলে আবারও 0 মাইনাস 3 মানে মাইনাস 3 গেল একটা, এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলাম, ভালো কথা। দেন বাকি কাজ তো আসলে সহজ আছে, একদিকে পাঠায় দাও। এটা এরকম আসতেছে যে আলফা বাই 2 প্লাস আলফা বাই 3, আলফা বাই 2 প্লাস আলফা বাই 3 এরকম আসলো। এটা মাইনাস হাফ, ওদিকে গেলে প্লাস হাফ, আর এখানে হচ্ছে এই মাইনাস মিলে হচ্ছে প্লাস 5/3, ঠিক আছে? সো দেখো তুমি তাড়াতাড়ি যদি তোমার মনে হয় পরবর্তী জীবনে করতে চাও, তাহলে আলফা বাই 2 প্লাস আলফা বাই 3 ইজ ইকুয়াল টু 1/2 5/3 এরকম লিখে দিবা, ঠিক আছে? দরকার নেই, জাস্ট এমনি বললাম কারো যদি খেয়াল থাকে। তাহলে এখান থেকে করলে কি আসে দেখো, এটা আসবে হচ্ছে নিচে 6 উপরে 5, এটা আসবে হইতেছে 3 প্লাস 10, ঠিক আছে? 3 প্লাস 10, এখানে 6, এই 6 এই 6 কাটা, তার মানে আলফার ভ্যালু আসে হইতেছে 13/5, তার মানে কত 2.6, 2.6 আসে, ঠিক আছে? সো 2.6 কই আছে, এই যে। যাক, এটা একটা ভালো ম্যাথ, বুঝছো? আচ্ছা দেখি, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাকাইলে বোঝা যায় একটা 1 আসবে। আচ্ছা, আরেকটা আসবে কি, আরেকটা মনে হয় 1 আসবে নাকি? আচ্ছা, 1 এ কয়টা টাই হয়, একটা দুইটা, এখান থেকে 4 কমন নিলে 4 কমন নিলে এখানে 4 থাকে মানে 2 আসবে, ঠিক আছে? 2, তাহলে সি হবে অ্যান্সার। আচ্ছা, এটারও কি একটা কমন রুল বের করে ফেলা যায়? কমন রুল বের করব, দেখো আমাদের যে মানে বৃত্ত থাকে, বৃত্তের কেন্দ্র কিভাবে বের হয়, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 থাকলে আমরা সেন্টার বের করি হচ্ছে মাইনাস জি মাইনাস এ, তাই তো? সেটা আমরা কি বলি, এক্স এর সহগ বাই 2 নাকি এক্স এর সহগ বাই মাইনাস 2, ওয়াই এর সহগ বাই মাইনাস 2, ঠিক আছে? আচ্ছা, সিম্পলি এখানেও সেম কাজ করতে পারো, খালি এখানে এ আর বি আছে, ঠিক আছে? এ আর বি আছে, সো এখানে একটা -2a হবে, এখানে -2b হবে, বুঝছো? তুমি করে দেখো মিলে যাবে। যেমন এখানে দেখো -2 ইন্টু 1, ঠিক আছে? এই গেল একটা, এখানে হচ্ছে -16, আর হচ্ছে কি -2 ইন্টু কত, এখানে বি এর ভ্যালু 4 দেওয়া, ঠিক আছে? সো দেখো 8 -8 2, ওই তো 1,2। যাক, এত মানে টেকনিক মানে চিন্তা করা লাগবে না, এটা জাস্ট আমরা যখন একটা ম্যাথ করতাম ট্রাই করতাম যে এই টাইপের যত ম্যাথ হবে পরবর্তীতে যদি দেখি
তাহলে যাতে দ্রুত করতে পারি। ঠিক আছে? এত কিছু আসলে এক্সাম হলে খেয়ালও থাকবে না। এটা জাস্ট বাসায় মজা করার জন্য। যাই হোক, সামনে লাস্ট প্রশ্নে চলে আসছি। ঠিক আছে? লাস্ট প্রশ্ন। কোন বিন্দুতে p এবং p/2 মানের ২ টা বল ক্রিয়াশীল। প্রথম বলটিকে ৩ গুণ করলে দ্বিতীয়টির মান ১২ একক বৃদ্ধি পায়। হোয়াট? p এর কোন মানের জন্য বলদ্বয়ের লব্ধির দিক অপরিবর্তিত থাকবে? ঠিক আছে? ও আচ্ছা, এটা হইতেছে ধরো মানে প্রশ্নটা এরকম বলা যে আচ্ছা দেখি এখানে আসলে ঠিকঠাক তুলছে নাকি ভুল তুলছে হালকা। মানে বুঝছো তো, প্রথম বলটারে ৩ গুণ করছো, দ্বিতীয়টার মান ১২ বাড়ায় দিছো। ঠিক আছে? শেষ। এইটুকুই। লব্ধির দিক অপরিবর্তিত থাকলে তুমিও জানো আমিও জানি অনুপাত থাকবে আগেরটাই। ঠিক আছে? p/2 ইজ ইকুয়াল টু প্রথমটারে কি করছো ৩ গুণ করছো তাহলে 3p, আর দ্বিতীয়টার কি করছো ১২ বাড়ায় দিছো। ঠিক আছে? আচ্ছা, এখানে p/2 করলে ২ আসে, তার সাথে এটা গুণ দিলে এইটুকুর ভ্যালু আসে 2, সেই 2 এর সাথে এটা গুণ হয়ে হইতেছে p + 24 আসে, আর এখানে তো 3p, এটা কেটে দিলে 2p 24, তাহলে p = 12। ঠিক আছে? মোটামুটি ভার্সিটির বাকি যেগুলোতে পরীক্ষা দিবা সেখানে ভার্সিটি কয়েক প্রশ্ন ব্যাংক, তারপরে ডিউ পরীক্ষা দিলে ডিউ আলাদা করবা, একদম সাবজেক্ট করতে পারো, কারণ সাবজেক্ট প্রশ্ন নিয়ে অনেক বেশি হাইপ আছে যে সাবজেক্ট প্রশ্ন সম্ভবত অনেক কঠিন, না করলে পারা যাবে না। আজকেও আমরা দেখলাম একটা ভুল প্রশ্ন দেওয়া। ঠিক আছে? সো তোমরা যারা এবার ভর্তি পরীক্ষার্থী, তোমরা এই জিনিসটা মাথায় রাখবে, প্রশ্ন কিন্তু ভুল হতে পারে, তাই না? তোমরা যারা বোর্ড পরীক্ষা দিয়ে আসছো তারা তো এই জিনিসটা ফেস করছো অলরেডি, যে কিছু প্রশ্ন ভুল থাকে। এখন প্রশ্ন ভুল থেকে কি তুমি এটার উপর টাইম নষ্ট করবা? অবভিয়াসলি না। এটা নিয়ে ধরো চিন্তা করেও কিছু হবে না। প্রশ্ন ভুল দিছে একটা প্রশ্ন ইগনোর করবো, এক মিনিট আমার লাগবে না। ঠিক আছে? যে টপ করবে তারও দেখা গেল যে ওই একটা লাগে না, এটা তোমার কেন লাগে বলো? তোমার লাগবে না। তো তুমি এটা কি করবে? ইগনোর করবে, যেমন হচ্ছে মানুষ ইগনোর করে। এনিওয়েজ যাক, তো যারা হচ্ছে ভার্সিটি অ্যাসপিরেন্ট তোমাদের এই যে 3টা কোশ্চেন ব্যাংক এগুলো এতদিন ভালো মতো শেষ করা দরকার। ঠিক আছে? যদি আগে না করে থাকো আমরা সম্ভবত সাবজেক্টটা এই চ্যানেলে শেষ করবো, ডিউটাও হয়তো শেষ করবো। ঠিক আছে? আমি শিওর না। সো আমার সাথে শেষ করতে হবে। ঠিক আছে? আজকে আমি ফিজিক্স এর দুইটা দেখাইছি, হয়তো নেক্সট টাইম খালি ম্যাথ দেখাইতে পারি, ডিপেন্ডস আসলে, বুঝছো? আমি এর আগে হচ্ছে ২০ কোশ্চেন কিন্তু করি নাই, বুঝছো? তোমাদের সাথে এই জায়গায় দাঁড়ায় একসাথে করলাম, তাতে আমার কত 60টা প্রশ্ন, অ্যারাউন্ড 1 ঘন্টা 70 মিনিট এরকম লাগছে। ঠিক আছে? আমি অনেক কথা বলছি মানে অত কথা তো আসলে এক্সাম হলে তুমি বলবা না। তো তোমাদের ক্ষেত্রে আরো কম টাইম লাগছে, বুঝছো? তো দেখি তো কত টাইম দেয়। ধরো ক্লাসে যে টাইম বলে বুঝাইতে তারপরে বাকি কথা বাড়তে যায়, তার চেয়ে মানে এমনিতে আসলে টাইম ধরো 1/4 লাগার কথা বা 1/10। সো ওই অনুযায়ী চিন্তা করবা দেখি টোটাল টাইম কত। টোটাল টাইম হচ্ছে 2 ঘন্টা 80 মার্কের প্রশ্ন, এছাড়া 40 টাইম ছিল তোমার জীববিজ্ঞানের রসায়নে। ঠিক আছে? জীববিজ্ঞানের একটা জিনিস ধরো আমি একটু পড়াই দিই। ঠিক আছে? অল্প কিছু জিনিস তোমাকে একটু পড়াই দিতে পারি, কিছু জিনিস ধরো আমার মনে আছে এইজন্য। আচ্ছা, ধরো জীবকোষের সবচেয়ে বড় অণু ধরন কি? ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট। যারা এই পর্যন্ত ভিডিও দেখছো তারা হচ্ছে নিচে কমেন্ট করো উত্তর কি হবে। আচ্ছা, দেন হচ্ছে ধান গম পাটের ক্রোমোজোম সংখ্যা কত? ঠিক আছে? এটা আমি মুখস্থ করছিলাম আমার টাইমে। ধান গম পাট এর ক্রোমোজোম সংখ্যা আমার নিজের এক্সাক্টলি মনে নাই, বাট ধান 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 কিছু মনে হইতেছে, ধান 24 হয় এরকম কিছু একটা মনে হইতেছে। গম ধানের উল্টা তাহলে 42 হবে। ঠিক আছে? দেন পাট মানে 14 হবে। ঠিক আছে? আমার মনে নেই। ঠিক আছে? তোমরা এটার উত্তরটা কমেন্টে জানাও কি হবে। আমার খুবই ভেগ একটা মনে করতেছে যে কিউব ছক্কা এরকম একটা কিছু বলছিলাম। কিউব এক্স না কিউব লেক্স এরকম একটা কিছু আছে। ঠিক আছে? তার 6টা থাকে, কিউব ছক্কা। ছক্কাও তো কিউব আসলে একটা, তাই না? ছক্কা এক ধরনের কিউব। ঠিক আছে? আর ষাঁড় বা গরু। ঠিক আছে? গরু মানে 60টা থাকে, ষাঁড় 60 তাহলে 60। ঠিক আছে? দেন আমি অলরেডি মনে বলছি ধান গম পরস্পর উল্টা হয় এরকম একটা কিছু মনে করতেছে। ধান 24 হলে গম 42 আর পাটের সাথে মানে 14 আসে। ঠিক আছে? সো ওই ছকটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? ওই যে ছকটা আছে ওই ছকটা হচ্ছে ইম্পর্টেন্ট, বইয়ের একটা ছক। সো ওটা পড়ে ফেলবা। আচ্ছা, দেন আরেকটা ম্যাথ সরি একটা বায়োলজি প্রশ্ন দেখাই, দেখি পারা যায় কিনা। মানব দেহে সারা শরীর লোমে আবৃত হয় কোন রোগে? সরি থাকে জায়গায় থাকে লিখেছি, থাকে কোন রোগে? আচ্ছা, তোমাদের অপশন দেই, তোমরা কমেন্ট করো। ঠিক আছে? টাইম স্ট্যাম্প সহ কমেন্ট করো। একটা হচ্ছে হিমোফিলিয়া, কারা হিমোফিলিয়া পক্ষে? ঠিক আছে? হাত হাত উঁচু করে দিবা। হিমোফিলিয়া আমি 100% শিওর এটা হিমোফিলিয়া হবে। হিম মানে কি? হিম মানে রক্ত, তাই না? হিমোগ্লোবিন, হিম। ফিলিয়া মানে ভালোবাসা, রক্তের প্রতি ভালোবাসা হচ্ছে এটা। দেন আরেকটা দেখি হাইপার ট্রাইকোসিস। ঠিক আছে? দেন কনজেনিটাল, কনজেনিটাল মানে জন্মসূত্রে যেগুলো হয় সম্ভবত সেটা। আর ইক দেখি ইক থিওসিস, ইক থায়োসিস বা থিওসিস। আরেকটা আছে ব্রাকি ফ্যালাঙ্গি। ব্রাকাই ফ্যালাঙ্গিও হতে পারে, আমি উচ্চারণ পারি না। ফ্যালাঞ্জি সম্ভবত উচ্চারণটা। ঠিক আছে? আচ্ছা, যারা আমাদের সাথে আছো এখন পর্যন্ত তারা হচ্ছে উত্তরটা কমেন্ট করো। আমিও দেখি যে কারা কারা আসলে ভিডিও শেষ পর্যন্ত দেখে, কারা 2 সেকেন্ড দেখে হইতেছে ভিডিও ছেড়ে চলে যায়, তাদেরও দেখি। আচ্ছা, তোমাদের একটা টাইম দেই, 10 সেকেন্ড টাইম। ঠিক আছে? কই আছে আমাদের ঘড়ি? ঘড়ি দিলাম, টাইম দিলাম, দেখি সবাই কমেন্ট করো। টাইমস আপ। আচ্ছা, এটা হবে হইতেছে হাইপার ট্রাইকোসিস। ঠিক আছে? হাইপার ট্রাইকোসিস। হাইপার মানে বেশি হওয়া। ঠিক আছে? হাইপার মানে বেশি। যারা বায়োলজি অনেক ভালোবেসে পড়ছো আর কি,
তারা জানো যে ট্রাইকোম মানে হইতেছে লোম, ঠিক আছে? ট্রাইকোম লোমের মতো, লোম টাইপের একটা কিছু। তাহলে হাইপার ট্রাইকোসিস মানে বেশি বেশি লোম হয়। সো বলছে কি সারা শরীর হচ্ছে লোমে আবৃত, কোন রোগে হবে? হাইপার ট্রাইকোসিস, ঠিক আছে? আচ্ছা, মানে বায়োলজিতে আসলে সবকিছু যে মুখস্থ করতে হয় এমন না, কিছু জিনিস বুঝতে হয়, আবার কিছু জিনিস আছে মুখস্থও করতে হয়। যাই হোক, আমি স্লাইডে রাখি নাই, তোমরা বাকি প্রশ্নগুলো দেখো, ঠিক আছে? আমি এটাও দিয়ে দিব না ভিডিওর সাথেই, সাস্টের পিডিএফটা। আমরা হচ্ছে উদ্ভাসের পিডিএফ ইউজ করছি, এখানে তারা ব্যাখ্যাটাও রাখছে, উত্তরও রাখছে, আর তোমাদের কাছে হয়তো বা আছে, ঠিক আছে? আমরা দিব না তাইলে, সরি, দিলে সমস্যা আছে, বুঝছো? অন্যরা দিতে পারবে, আমরা পারবো না, আমাদের উপর কেস করে দিবে। আচ্ছা, সাস্টে হইতেছে তোমার পিসিএমবিই, সেটা থেকে প্রশ্ন আসে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর ইংলিশ। তুমি হইতেছে বায়োলজি অথবা ইংলিশ দাগাইতে পারবা, ঠিক আছে? মোট 100টা প্রশ্ন, 80টা দাগাবা, আর খুব সহজ প্রশ্ন হয়, অত বেশি কঠিন হয় না, অন্তত 24-এরটা কঠিন না, ঠিক আছে? আমরা হয়তোবা তার আগের প্রশ্নগুলো দেখতে পারি, তখন বুঝতে পারবো যে আসলে আগেরগুলো কঠিন ছিল কিনা। তোমরা যদি জুনিয়র ব্যাচ কেউ এই ভিডিওটা দেখে থাকো, বুঝছো, তোমাদের যদি ম্যাথে সমস্যা থাকে যে ভাই আমাদের ম্যাথে একটু সমস্যা আছে, ওইরকম বেসিক স্ট্রং না, বা হচ্ছে অত দ্রুত আসলে চিন্তা করতে পারি না, ঠিক আছে? তোমরা চাইলে আমাদের একটা কোর্স আছে, হায়ার ম্যাথ ফুল কোর্স, ঠিক আছে? এটা আমাদের এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন পুরোটা কভার করবে। এটা অ্যাডমিশনের লাস্ট এক্সাম পর্যন্ত চলবে এবং 27 ব্যাচের লাস্ট এক্সাম পর্যন্ত চলবে, ঠিক আছে? সো ওইটা জয়েন করতে পারো। কোর্স প্রাইস হচ্ছে মাত্র 4000 টাকা, ঠিক আছে? সো কেউ জয়েন করতে আগ্রহী হইলে জানায়ও। আর দেখো, প্রত্যেকটা জিনিস পড়ার একটা ওয়ে আছে, কিছু জিনিস মুখস্থ করতে হয়, তুমি ডিরেক্ট মুখস্থ করতে গেলে জীবনেও মুখস্থ থাকবে না। সো ডিরেক্ট করতে যাবে না, একটা নিজের মতো টেকনিক ডেভেলপ করবা। আমার একটা দেখবা ডিউর ভিডিও আছে, ওইটা আমি বলছি যে সবকিছু অনেক মজা করে পড়তাম, মজা করে পড়ার কারণে দেখা গেছে এত বছর পরেও জিনিসগুলো মনে আছে, ঠিক আছে? ভার্সিটির অনেক কিছুই আমার মনে নাই, যেটা ধরো এই সেমিস্টারে পড়ছি তাও মনে নাই, কিন্তু আরো 7 বছর আগের জিনিসও মনে আছে। ব্যাপারটা লজ্জার আসলে, বাট ওইটাই, তুমি যে জিনিসটাকে আপন করে পড়বা সেটা আসলে দীর্ঘদিন তোমার সাথে থাকবে, আর আপন করে না পড়লে থাকবে না, ঠিক আছে? সিম্পলি থাকবে না। যাক, সবার জন্য শুভকামনা রইলো। তোমরা কমেন্টে জানাও নেক্সটে ধরো কোন ধরনের কন্টেন্ট চাও, ঠিক আছে?